সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কথা বলেছেন। সেই কথাটা শোনার পর একটা গল্প মনে পড়ে গেল। কথাটা হচ্ছে যে ডিপ স্টেট তাদেরকেও অফার দিয়েছিল, অর্থাৎ 5ই আগস্টের পর যে সরকার গঠিত হয়েছিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে সরকারের উপদেষ্টা ছিলেন, সেই সরকারকে ডিপ স্টেট অফার দিয়েছিল যে আপনারা 29 সাল পর্যন্ত থাকেন, শেখ হাসিনার বাকি পিরিয়ডটুকু পার করেন, তারপর আপনারা একটা নির্বাচন দিয়েন, তো আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই যে ডিপ স্টেট, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মোটামুটি মানে আন্দাজ করার মতো বা অনুমান করার মতো একটা ক্লু দিয়েছেন বিভিন্ন সংস্থা, বিভিন্ন গোষ্ঠী। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা বড় বড় ব্যবসায়ী যাদের অনেক অনেক টাকা আছে, সেনা অফিসারদের কেউ, ডিজিএফআই দের মধ্যে থেকে কেউ হতে পারেন, বিভিন্ন সংস্থার। অর্থাৎ মোট কথা, যাদের ক্ষমতা আছে দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরি করার এবং দেশকে স্টেবল রাখার, এই শক্তির মধ্যে বিভিন্ন ইউনিট আছে। সেই ইউনিট এর মধ্যে থেকে মুখপাত্র যারা, তারা সেই নতুন গভর্নমেন্টকে অফার দিয়েছিলেন যে আপনারা 29 সাল পর্যন্ত থাকেন, আমরা আপনাদেরকে টিকিয়ে রাখবো, আমরা আপনাদেরকে টিকিয়ে রাখবো, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিসের বিনিময়ে? তাদের কিছু শর্ত ছিল, স্পেসিফিক কিছু শর্ত ছিল, আন্ডারটেকেন দিয়ে সরকার পরিচালনা করতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদের গ্রুপ বা সেই নতুন সরকার, ইন্টারিম সরকার, ডক্টর ইউনূসের সরকার ডিপ স্টেটের সেই অফারগুলো মেনে নেননি। কেন মেনে নেননি? সেটি জনগণের মতের বিপরীত ছিল, দেশের মঙ্গলেরই হয়তো বিপরীত ছিল, যে কারণে তারা সেই ঝুঁকি না নিয়ে, সেই প্রলোভনে ফাঁদে পা না দিয়ে, তারা নিজেরা মানে নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করে, নির্বাচনের আগে পদত্যাগ করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ছেড়ে দিয়ে আসলেন। ঠিক সেই সময় ডিপ স্টেট কি করলো? বিকল্প শক্তির উপর ভর করলো, এবং সেই শক্তি ঠিক তাদের সে শর্ত পূরণের আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছে বলেই এখনো পর্যন্ত যত রকমের প্রপাগান্ডা চলছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই ঘটনাটা জানার পর আমার একটা অনেক দিন আগের একটা গল্প মনে পড়ে গেল, ইংরেজি সাহিত্যের একটা গল্প। এই গল্পটা 1902 সালের দিকে সম্ভবত, মানে 1900 সালের, মানে এই শতকটা শুরু হওয়ার পরেই, একদম রিসেন্ট টাইমে, মানে পরপরই গল্পটা প্রকাশিত হয়। কিন্তু এত বছর আগের, মনে করেন 100 বছর, 120-25 বছর আগের একটা ইংরেজি সাহিত্যের গল্প আজকে বাংলাদেশের রাজনীতিতে কতটা উপযোগী হয়ে উঠলো এবং সামঞ্জস্যপূর্ণ, সেটা আপনারা গল্পটা শুনলে অবাক হয়ে যাবেন। ইংরেজি সাহিত্যের থেকে আমরা প্রায় 200 বছর পিছিয়ে আছি, এরকম একটা কথা বলা হয়। কিন্তু ছোট গল্পের দিক থেকে বাংলা সাহিত্য ইংরেজি ছোট গল্পের চেয়ে 100 বছর পিছিয়ে, 200 বছর নয়। সেই হিসেবে এটা আহামরি বেশি দূরত্বের কিছু নয়। ওই যে লোকটি গল্পটা লিখেছেন, ছোট গল্প, ভদ্রলোকের নাম হচ্ছে ডব্লিউ জ্যাকব। তো সে মোটামুটি 100 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতেও এই ধরনের একটা পরিবেশ আছে, তৈরি হয়েছে। গল্পটা আপনাদেরকে একটু বলি। গল্পটার নাম হচ্ছে দি মাঙ্কিস প, মানে হচ্ছে বানরের থাবা। তো এই বানরের থাবাটাই হচ্ছে মূলত ডিপ স্টেটের একটা প্রতীক। এই বানরের থাবা যার কাছে যায়, তার 3টি ইচ্ছা ডিপ স্টেট পূরণ করে। মূলত গল্পটা একটু ভৌতিক টাইপের বা প্রতীকী গল্প। অর্থাৎ মূল লেসনটা হচ্ছে যে মানুষ যেন তার সক্ষমতার বাইরে গিয়ে সহজে পাওয়া যায় এরকম কোনো লোভ প্রলোভনে
প্রলোভনের ফাঁদে পা না দেয়। যে প্রলোভনের ফাঁদে পা দিবে, যে ডিপ স্টেটের ফাঁদে পা দিবে, যে ওই জিনের ৩টি ইচ্ছে পূরণের ফাঁদে পা দিবে, তার আসলে যে ৩টি ইচ্ছে পূরণ হয় তার চেয়ে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এটা হচ্ছে সেই গল্পটার মোরাল। আমি গল্পটা বলবো তার আগে আমরা দেখি যে ডিপ স্টেটের ফাঁদে পড়ে আসলে কে লাভবান হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতিতে কেউ কি এই ডিপ স্টেটের ফাঁদে পা দিয়ে লাভবান হতে পেরেছে? শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের কোন শাসক লাভবান হয়েছে? পাকিস্তানে ১৯৭১ সালের আগে যতগুলো সরকার ছিল, কোন সরকার ৫ বছর পার করতে পারেনি। পাকিস্তানে এটা বিখ্যাত একটা রাজনৈতিক মতধারাই আছে যে এস্টাবলিশমেন্ট যার পক্ষে থাকে সেই ক্ষমতায় আসে, কিন্তু সে আর ৫ বছর পূর্ণ করতে পারে না। আমরা দেখলাম ইমরান খানের আজ এত বছর পর, ৭১ সালের ৫৪, ৫৫, ৫০ বছর পর ইমরান খান পর্যন্ত এসে তার মেয়াদ উত্তীর্ণ করতে পারেনি। অর্থাৎ ডিপ স্টেট আপনাকে এমন শর্ত দেয় আপনার স্বপ্ন পূরণের জন্য, আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য, সে সবকিছু করে, কিন্তু তার বিনিময়ে সে এমন কিছু চায় যেটা আসলে কারো দেওয়ার ক্ষমতা থাকে না, এবং তার আসলে পতন হয়, এবং এমন ভাবে হয়, তাকে এমন ভাবে সরিয়ে দেওয়া হয়, সে আর মাথা চারা দিয়ে উঠতেই পারে না, তার যত ক্ষমতা থাকে। যদি জনপ্রিয়তাও থাকে তারপরও সে আর উঠতে পারে না। আমরা দেখছি যে ডিপ স্টেটকে ওভারকাম করে এত জনপ্রিয় একটি দল এবার এত ভোট পেয়েছে, বিএনপির লোকেরা নিজেরাই বলা বলি করতেছে যে জামাত এবার ১৯৩টা আসন পেয়েছে, এই খবর তাদের কাছে চলে এসছে। তারপর তাদের নেতা ডিপ স্টেটের সঙ্গে বসে এই ব্যাপারটাকে খোলাসা করেছে যে সেটা কোনোভাবে মেনে নেবে না, এই করবে সেই করবে, ওই হবে সেই হবে, তারা যেন ব্যাপারটাকে আটকায়। এবং তাদেরকে এই গোয়েন্দা রিপোর্ট দিয়েই ডিপ স্টেট তাদেরকে মুঠোর মধ্যে এনেছে যে কি করবা বলো। তখন তাদের সমস্ত শর্ত বিএনপি মেনে নিয়েই নাকি ক্ষমতা এসেছে। বিভিন্ন জায়গায় এরকম মুখরোচক গল্প আমরা এখন শুনতে পাই, বিএনপির লোকদের কাছ থেকে শুনতে পাই। কেউ বলে ১৮৩টা আসন পেয়েছে জামাত, কেউ বলে ১৯৩টা আসন পেয়েছে। এমনকি জেলা, মানে যেসব জায়গায় আসন ভিত্তিক বিভিন্ন জায়গায় জায়গায় এই বিএনপির লোকেরা কিন্তু এখন ক্রেডিট নিচ্ছে। তার ক্রেডিট নেওয়ার জন্য বলতেছে, বস আমরা কিন্তু এত ভোট, জাল ভোট দিয়ে কিন্তু আপনারা পাশ করাইছি। ১৫,০০০ জাল ভোট দিয়ে আপনি ৮০০ ভোটের ব্যবধানে জিতছেন, কথাটা কিন্তু মাথায় রেখেন। এটা ভাবার কোনো কারণ নাই যে জামাতের লোকেরা বা সাংবাদিকরা এই সমাজ থেকে জনবিচ্ছিন্ন, তারা কিন্তু এই কথাগুলো শুনতে পায় এবং আমাদের কান পর্যন্ত এই কথাগুলো চলে আসে। কোন কোন আসনে কত হাজার জাল ভোট হয়েছে, এবং তারা নিজেরাই দাবি করছে কখন দিয়েছে। দুপুরে যখন জামাতের লোকেরা নামাজ পড়তে গেছে সেই সময় তারা কি করেছে, তারা ফজরের পর থেকে ক্লান্ত, মানে পরিশ্রম করে দুপুরে যখন একটু ক্লান্ত, তখন তারা জাল ভোট দিয়েছে। আবার যেখানে জাল ভোট দিতে পারে নাই সেখানে কিভাবে ডিসি কে ম্যানেজ করেছে, এগুলো সব গল্প এখন মানুষের মুখে মুখে চলে আসছে। রেজওয়ানা তো নিজে গর্ব করে বলেই ফেলে আটকানো হয়েছে। সো এইটা অবিশ্বাস করার বা মিথ্যা এরকম আর কোনো সুযোগ নেই, কিন্তু জিনিসগুলো একেবারে এখন খুললাম খোলা হয়ে যাচ্ছে। তো এই যে এত বিশাল ভোট জামাত পেয়েছে, এতগুলো আসন পাওয়ার পরও কিন্তু ডিপ স্টেটের কাছে হেরে গেছে। এখন এই হেরে যাওয়াটা কি হেরে যাওয়া, আর যারা জিতে গেছে তারা কি জিতে যাওয়া কিনা, এইটা বোঝার জন্যই শুধু আপনাদেরকে গল্পটা বলবো। গল্পটার নাম কি বললাম? দি মাঙ্কিস প, বা বানরের থাবা। লিখেছেন কে? ডব্লিউ জ্যাকব। যাদের সুযোগ আছে তারা গল্পটা কালেকশন করে পড়তে পারেন। এটার সিনেমাও আছে, সিনেমাটাও দেখতে পারেন। গল্পটা শুরু হচ্ছে এরকম: বাবা এবং ছেলে দাবা খেলছে। তো খেলতে খেলতে হঠাৎ করে দরজায় নক হয়। আবহাওয়া একটু খারাপ, বৃষ্টি মেঘলা। তো বাবা গল্প শুরু করেছে ছেলের সাথে, মানে ছেলের সাথে আসলে দাবা খেলে পারে না, আমার মতো অবস্থা। আমি আমার ছোট ছেলের সাথে দাবা খেলে অনেক সময় হেরে যাই। ৫টার মধ্যে সে ৩টা জিতে, আমি ২টাই জিতি। তো বাপ ছেলে এরকম একটা দাবা খেলছে। অবশ্য এখানে আমি এই তুলনাটা করতে চাই না, খুব মর্মান্তিক একটা গল্প, যে কারণে এই তুলনাটা করা ঠিক হয় না, মনে মানে ভেতরে ভয় ঢুকে যায়। অনেক মানে বাড়িতেই দেখা যায় যে এরকম বাপ ছেলে বা
ভাইরা ভাইরা এরকম দাবা খেলে নিজেদের ঘরোয়া জায়গায়। তো বাবা একটু চালাকি করে ছেলেকে ঠকানোর জন্য বা ছেলে যেন দাবা খেলায় মনোযোগ থেকে একটু বিচ্ছিন্ন হয়, সেজন্য একটা গল্প ফাঁদে। মানে গল্প বলতে আ মানে মনোযোগ সরানোর জন্য একটা অন্য প্রসঙ্গ টেনে নিয়ে আসেন। বলে যে, "মিস্টার বরিসকে আমার পুরনো বন্ধু, ওকে দাওয়াত দিয়েছিলাম বাসায় আসার জন্য। মনে হয় ওই এসেছে। কিন্তু আহা বেচারা এই আবহাওয়ার মধ্যে এই ঝড় বাদল বৃষ্টির মধ্যে আসতে তার না জানি কত কষ্ট হয়েছে। আর আমাদের যে রাস্তার অবস্থা কাদা-টাদা মাখানো, এরকম বাজে রাস্তায় বেচারাকে আসলে দাওয়াত দেওয়াটাই ভুল হয়েছে।" তো এরকম কথা বলতেছে আর এদিকে ছেলের সাথে খেলতেছে। তো ছেলে এদিকে খেয়াল করে না। খেলা জিতে যায়। তারপরে ছেলের মা গিয়ে দরজাটা খুলে দেয়। খুলে দিলে মেজর মরিস সত্যি, সত্যি চলে আসে। তো আসছে এতদিনকার অনেক পুরনো বন্ধু, হঠাৎ করে সেদিন থিয়েটারে বা কোথাও দেখা হয়েছিল। তো তার প্রেক্ষিতে সে দাওয়াতটা দিয়ে আসে, "দোস্ত আসিস আমার বাসায় আসিস।" তো আসছে। আসার পর দেখা যায় বন্ধু আসলে একটু বিষণ্ণ, মনমরা। বলে, "কিরে কি অবস্থা তোর? এরকম মনমরা কেন?" তো বলে যে, "আর বলিস না, এরকম একটা ঘটনা। আ একটা জিনিস, এটা আসলে বিক্রি করতে পারতেছি না, কাউকে দিতে পারতেছি না।" "কি জিনিস?" "এটা হচ্ছে বানরের থাবা। এই থাবাটা বহন করে বেড়াচ্ছি, বিক্রি করে দিতে চাই।" "কেন?" বলে যে, "এটা কেউ নিতে চায় না কেন?" বলছে, "এটা আসলে অভিশপ্ত। তবে এর একটা বিশেষ ক্ষমতা আছে। সেটি হচ্ছে যে" বলে, "তা তুই কিনছিলি কেন?" বলে যে, "এটা আসলে বিশেষ একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা হচ্ছে এই বানরের থাবাটা মানুষের ৩ টা ইচ্ছে পূরণ করে।" তো সে তো ভালো কথা। তোর ৩ টা ইচ্ছে পূরণ করবে, যে যেরকম ইচ্ছাই হোক পূরণ করবে। তাহলে আর অসুবিধা কি এটা? বলে যে, "না, এই ইচ্ছে পূরণের মাঝে, মাঝে আবার ইচ্ছা যে পূরণ করে, আবার কিছু এমন কিছু কেড়ে নেয় যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তো কি কেড়ে নিবে সেটা তো আর কেউ জানে না। কিন্তু দিবে কি সেটা না হয় আমরা চেয়ে নিলাম। কিন্তু এর বিনিময়ে সে কি নিবে সেটা তো অজানা।" তো এই কারণে এইটা যেই নিয়েছে আসলে সেও মানে এটাকে আর নিজের কাছে রাখতে পারে নাই। বাধ্য হয়ে বিক্রি করে দিয়েছে এবং আমার কাছে বিক্রি সে করেছে। এটাকে প্রশংসা করে আমি কিনেছি। কিন্তু আমি এখন আর কারো কাছে বিক্রি করতে পারছি না। কারণ মানে যাকে বিক্রি করব সে তো ক্ষতিগ্রস্ত হবে। এজন্য বিক্রি করতে পারছি না। কয়, "দোস্ত ৩ টা ইচ্ছা যখন পূরণ হবে তুই আমার কাছে বিক্রি কর।" "না, না, না, তুই আমার বন্ধু। এটা আমি তোর কাছে কেন বিক্রি করব? তোর কাছেও করতে পারব না, অন্য কারো কাছেও করব না।" বলে বলে যে, "তার চেয়ে বরং এটা ফেলে দেই।" হ্যাঁ? তো ফায়ার প্লেসে আ সেই মাংকিস প বা বানরের থাবা ৫ আঙ্গুলের একটা হাত, সেটা সে ছুঁড়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর সেটা আগুনে ঝলসে যাওয়ার মতো অবস্থা। ভদ্রলোকের তখন, সম্ভবত তার নাম মিস্টার রবার্টস। তো তার একটু লোভ হয় যে, আরে ৩ টা ইচ্ছা পূরণ যদি করা যায় খারাপ কি? আর বন্ধু মানুষ, সে তো আর মিথ্যা বলছে না। সে গিয়ে ওই থাবাটা হাতে তুলে নেয়। তুলে নিয়ে আগুন থেকে বাঁচায়। তো বন্ধু বলে যে, "তুই কাজটা ভালো করিস নাই যে আগুনের মধ্যে থাবা দিয়ে থাবাটাকে তুলে নিলি। আমি চাইনি তুই এটা নে। তো বিক্রি তো করবোই না তোর কাছে। বাট তুই যেহেতু নিজেই ওইটার মালিকানা নিয়ে নিছিস, যাহ আমি তোর এটার মালিকানা দিয়ে দিলাম।" তো নেয়ার পরে বন্ধুটা চলে যায়। আর সে বাসায় খাওয়া-দাওয়াও করে না। তার মন খারাপ। তো বলে যে, "সতর্ক থাকিস, না আবার কোনো ক্ষতি হয়ে যায়।" তো ওরা এটা নিয়ে ১ম এ একটু অবহেলার দৃষ্টিতে, "আরে এটার এমন কি ক্ষমতা আছে? সে তার ক্ষতিই বা কি? আর উপকারী বা কি করবে? এসব নিয়ে আদৌ কি হবে কিনা?" তো স্বামী-স্ত্রী দুজনে মিলে কথা বলতেছে। বলে যে, "আচ্ছা আমরা তো ভালোই আছি। আমরা কি চাইবো? হ্যাঁ, একটু দেনা-টেনা আছে, কিছু লোন আছে। বাড়ি করার সময় আমাদের কিছু লোন করতে হয়েছে। আমরা চাইলে সেই লোনটার যতটুকু টাকা, ওই টাকাটা আমরা চেয়ে নিতে পারি।" তো ২০০ পাউন্ড, মাত্র ২০০ পাউন্ড তাদের আসলে লোন ছিল। সেটা ওই যে দরজা নক করেছে তখনই তারা ভাবতেছিল যে ওই কিস্তির লোকটা আসে কিনা। আপনারা দেখবেন ইদানিং বাংলাদেশে কিস্তি নিয়ে ব্যাপক নাটক হয়। কিস্তিওয়ালা আসলে মানুষ বাড়ি থেকে পালায়। কিস্তির একটা যন্ত্রণা আছে। তাদেরও সেই যন্ত্রণাটা ছিল। কিন্তু সেটা মাত্র ২০০ পাউন্ড। তো চিন্তা করল যে ঠিক আছে, অন্তত এখন এই টাকাটা পাওয়া গেলে ঋণ পরিশোধ হয়ে যায়, আমরা একটু বাঁচি। তো ১ম ইচ্ছা হইল এই ঋণ পরিশোধ, এই ২০০ পাউন্ড। থাবার কাছে হাতটা, নিয়মটা ছিল যে হাতটা উঁচু করে থাবাটাকে হাতের উপর নিয়ে হাত উঁচু করে বলবেন। বললে তারপরে শুরু হয়ে যাবে তার ইচ্ছা পূরণের কাজ। তো এটা বলার পরে রাত চলে যায়। রাত গিয়ে সকাল আসে। কিন্তু ইচ্ছা আসলে পূরণ হয়নি। ২০০ পাউন্ড এখনো তখনো আসে নাই।
সকালবেলা যথারীতি ছেলে উঠে কাজে যায়। তো কিন্তু স্বামী স্ত্রী দুজনেই, মানে ওই ছেলেটার বাবার দুজন, বাবা মার দুজনেই ভাবতেছে কিছু একটা হইতে পারে, বন্ধু বলে গেছে, এমন কিছু ঘটতে পারে যে আজকে তারা যে কোনো ভাবে আসলে 200 পাউন্ড পেয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে যে সত্যি সত্যি তারা 200 পাউন্ড পেয়ে গেছে। এক লোক এসে বলতেছে, আপনাদের নামে এই 200 পাউন্ড পাঠানো হয়েছে। হ্যাঁ, সত্যি তো, 200 পাউন্ড পেয়ে গেলাম। তার খুব অদ্ভুত। বলছে কেন? যে এর সঙ্গে আপনাদের একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? যে আপনাদের ছেলে কাজ করতে গিয়ে আমাদের মেশিনের ভিতর ঢুকে গেছে, তো সে মারা গেছে। তো আমাদের কোম্পানি যদিও এগুলো লাইবিলিটি নেয় না, কিন্তু যেহেতু ও খুব ভালো মানের কর্মী ছিল, আমাদের খুব ভালো মানে চাকরি ছিল, চাকরি করতে খুব ভালো ছিল, ভালো কর্মকর্তা কর্মচারী ছিল, সে কারণে আমরা আপনাদের প্রতি, আপনার ছেলের প্রতি আপনার ব্যবহার, তার ব্যবহারের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ 200 পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের অফিস। এটা শুনে মা অজ্ঞান। ছেলের বিনিময়ে 200 পাউন্ড, এটা কেউ প্রত্যাশা করে? কিন্তু ওই যে বানরের থাবার থেকে কিন্তু এটা তারা পেয়েছে, একটা ইচ্ছে পূরণ করেছে। তো এটা পাওয়ার পর এখন তারা কি করবে? 200 পাউন্ড, মানে এই 200 পাউন্ড তাদের কাছে আসলে মূল্যহীন। তার চেয়ে বরং তারা যদি পরিশ্রম করে 200 পাউন্ড অর্জন করতে, উপার্জন করতে, তাদের কাছে সেটা ভালো ছিল। এই 200 পাউন্ডের জন্য যত বড় মূল্য তাদের দিতে হয়েছে, দ্বিতীয় ইচ্ছা প্রকাশের আর তাদের কোনো ইচ্ছাই নেই। এখন স্ত্রী বলতেছে, ঠিক আছে, আমরা যখন এটার কারণে আমাদের সন্তানকে হারিয়েছি, তাহলে দ্বিতীয় ইচ্ছাটা আমরা আমাদের সন্তানকে ফেরত পাওয়ার একটা ইচ্ছা করি, তাহলে তো আমরা সন্তানটা ফেরত পেতে পারি। তখন ভদ্রলোক বলে যে, হাতটা উঁচু করে বলে, আমার সন্তানকে ফেরত দাও। তো এটা বলতেই তার কিছুক্ষণ পরেই দরজায় খটখট শব্দ হয়। বাবা মা দুজনই মোটামুটি নিশ্চিত যে তার সন্তান ফেরত আসছে, কিন্তু যে ছেলে মৃত, যার সবকিছু শেষকৃত্য, মানে শেষকৃত্য সবকিছু হয়ে গেল, এখন সে যে ফেরত আসছে, সে আসলে কোন অবস্থায় ফিরে আসছে? সে তো প্রেত আত্মা হিসেবে ফেরত আসছে। এবং এইরকম সন্তানকে তারা কিভাবে ঘরে রাখবে? এখন এই সন্তানকে আসলে তারা রিসিভ করতে আর প্রস্তুত না, কিন্তু ছেলে চলে আসছে, দরজা নক করছে, এমন ভাবে নক করতেছে, দরজা খুলছে না বলে মনে হয় যেন ঘর বাড়ি সব ভেঙে যাবে। অশরীরী আত্মা, মানে ভৌতিক একটা ব্যাপার স্যাপার। অর্থাৎ দ্বিতীয় যে ইচ্ছা সন্তান ফিরে আসা, সেইটাও তাদের জন্য এখন আর শুভকর নয়। সে তো মারাই গেছে, এখন যেটা ফিরত আসতেছে তার প্রেতাত্মা ফিরে আসতেছে, এটা দিয়ে তাদের কোনো কাজ নেই, সে ছেলে তার না। যাই হোক, তারপরে মা চলে যায় যে না, যেমন অবস্থায় আসুক আমার ছেলে আসুক, ফিরে আসুক। এর মধ্যেই ভদ্রলোক এই অবস্থাটাকে, সেই সিচুয়েশনটাকে কোনোভাবেই সে মানতে পারছিল না, যে না, এরকম একটা প্রেতাত্মার সঙ্গে কিভাবে আমরা সংসার করব, ঘর করব, যে মারা গেছে তাকে আবার সে ফেরত নিয়ে আসলাম এইভাবে করে। সেও অতৃপ্ত, আমরাও এটাকে নিয়ে খুব বেশি মানে কমফোর্টেবল তো হওয়ার সুযোগ নাই, মৃত মানুষকে জীবিত করে নিয়ে আসাটা। তখন সে তার তৃতীয় ইচ্ছাটা ওই বানরের থাবা হাতে নিয়ে প্রকাশ করে। সেই তৃতীয় ইচ্ছাটা হচ্ছে যেন যেই আসুক, তার ছেলে আসুক, যেভাবে আসুক, তার ফিরে আসাটা যেন বন্ধ হয়। তার মানে তার তিনটা ইচ্ছেই শেষ। পেল কি? শুধু ওই 200 পাউন্ড। তার বিনিময়ে তার ছেলে গেল। তো ডিপ স্টেটের কাছে যদি আপনারা কোনো ইচ্ছা প্রকাশ করেন, যে করবে তাদের এই অবস্থাটাই হয়। আমরা প্রথমে দেখলাম ডিপ স্টেট যাদের বাংলাদেশে ঘাড়ে বসেছে, যেমন মুক্তিযুদ্ধটা কোনো রাজনৈতিক সমাধান হিসেবে হয়নি। আমরা দেখেছি শেখ মুজিব বহু ধরনের আলোচনা করেছেন, কিছুটা আগায় আসছেন, মানে তাদের মধ্যে মিউচুয়াল হচ্ছে পাকিস্তানের সঙ্গে, হঠাৎ করে তিনি সকল মিউচুয়াল শেষেও তিনি সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কারণ হচ্ছে তাকে আসলে মূলত স্বাধীনতার দিকে যেতে হবে, বা অপর প্রান্ত থেকে যেইটাকে আমরা বলি ডিপ স্টেট, বানরের থাবা, তাকে বলে দিয়েছে যে না, তোমাকে এখানে সম্মতি দেওয়া যাবে না, তোমাকে নাই বলতে হবে, মূলত এটাকে যুদ্ধের পরিস্থিতি থেকে নিয়ে যেতে হবে। সেই যুদ্ধ করে শেষ পর্যন্ত তিনি, ঠিক আছে, তার চাহিদা ছিল যে কোনো উপায়ে ক্ষমতা পাওয়া, তিনি পেলেন, কিন্তু সেই ক্ষমতাকে তিনি ভোগ করতে পেরেছেন? পারেননি।
সপরিবারে তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। তার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এরপরে কি হলো? এরপরে যারা ক্ষমতায় আসলো, সেম তাদেরকেও, তারা যেহেতু সামরিক শাসক থেকে আসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ওই ডিপ স্টেটেরই পরামর্শ ছিল এগুলো, যে এইভাবে এইভাবে আপনাকে শাসন ক্ষমতায় টিকে থাকতে হবে। অর্থাৎ শাসন ক্ষমতায় টিকে থাকতে আপনাকে যখন থার্ড কোনো পার্টি, থার্ড কোনো শক্তি বা এস্টাবলিশমেন্ট বা যে শক্তি আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আপনার ঘাড়ে বসবে বা দায়িত্ব নেবে, মনে করবেন সে আপনার থেকে এমন কিছু আদায় করে নিবে, এমন কিছু আদায় করে নিবে যেটা পূরণ করার জন্য আপনাকে বড় খেসারত দিতে হবে, সেই সন্তান হারানোর মতো 200 পাউন্ডের বিনিময়ে। শেষ পর্যন্ত জিয়াউর রহমানও সেই শাসন চালাতে গিয়ে 2 দফা হেনা ভোট করলেন, গণভোট করলেন। এবং এই গণভোটের ব্যাপারে বিএনপি বহু নেতারাই বলেছেন এই গণভোট আসলে গণভোট মানে সেরকম গ্রহণযোগ্য গণভোট ছিল না। ভোট পড়েছে 2%, দেখানো হয়েছে 98%। এগুলো করা হয়েছে, বা মানে ভোট যাই পড়ুক 98% দেখানো হয়েছে, এগুলো সবই ছিল আইওয়াশ। এমনিতেই জিয়াউর রহমান জনপ্রিয় ছিলেন, কিন্তু আসলে গণভোটটা জাস্ট আন্তর্জাতিক বিশ্বকে দেখানো, লোক দেখানো বা আইওয়াশ ছিল। কিন্তু কথা হচ্ছে জিয়াউর রহমানের সরকার টিকে গেল, কিন্তু সে টিকালো কারা? একটা শক্তি, বিশেষ শক্তি, এস্টাবলিশমেন্ট। তো টেকার পরে সেই শক্তি কিন্তু আবার তাদের চাহিদা মতোই, যখন তাদের সব চাহিদা জিয়াউর রহমান পূরণ করতে পারলেন বা করলেন না, করা যায় না এমন কিছু তাদের ডিমান্ড থাকে যেটা আসলে করা যায় না। মানে একটা লোক সরকারে বসার পর সমস্ত তাদের সমস্ত কিছু শুনতে গেলেও সবসময় পারে না। জিয়াউর রহমানকে বিদায় নিতে হলো। সে এস্টাবলিশমেন্ট সময় মতো তাকে ডিপার্চার করে দিলেন, পৃথিবী থেকে বিদায় করে দিলেন। এরপর যে ক্ষমতায় আসলো তাকে 9 বছর টিকিয়ে রাখা হলো, আবার তার পতনও হলো, কিন্তু একটা এস্টাবলিশমেন্টের মাধ্যমে। তারপর একটা সরকার ক্ষমতায় আসলো, কিছুদিন ক্ষমতায় ছিল, তারপর তারা মোটামুটি একটা ভদ্র গোছের বিদায় নিল। ধরা যায় যে এই সময়টাই এস্টাবলিশমেন্ট অনেকটা অক্রিয় ছিল, সক্রিয় ছিল না। কিন্তু তারপরও একেবারে যে অক্রিয় ছিল তা নয়, কারণ এই সরকারও খুব ভালোভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং অনেক প্রত্যাশাই এই সরকার পূরণ করতে পারেনি। যখনই দেখবেন যে কোনো সরকার জনপ্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, তখন বুঝবেন যে এই সরকারের পেছনে ডিপ স্টেট আছে। সরকার ক্ষমতায় আসার পর তার প্রধান টার্গেট থাকে জনসন্তুষ্টি, কিন্তু সে পারে না কেন? কারণ ওই এস্টাবলিশমেন্ট তাকে সেটা করতে দেয় না, তাদের কথা মতো চলতে হয়। ধরেন আমরা অটোমান সাম্রাজ্যের একটা সিনেমা, তুর্কি একটা সিনেমায় দেখেছি যে চেঞ্জ মেকার যারা, বা যাদেরকে মেজন বলা হয়, রাজমিস্ত্রি, অর্থাৎ কিং মেকিং মেক যারা করে, সেই একটা গোষ্ঠী আছে ইহুদিদের, তাদেরকে একটু বড় অঙ্ক টাকা দিতে হয়। সরকার ক্ষমতায় আসলে, যে সরকার ক্ষমতায় আসার আগে দিতে হয়, এবং আসার পর কত টাকা দিবে তার একটা চুক্তি হয়। 6,000 কোটি, তারপরে 10,000 কোটি, তারপর 16,000 কোটি, তারপরে 20,000 কোটি টাকা, এরকম এক এক ধাপে এক এক সময় এরকম চুক্তি হয়। তো চুক্তি হলে ওই টাকার বিনিময়ে যখন তারা ক্ষমতায় আসে, তখন তাদেরকে এই টাকাটা দিতে হয় নানান অজুহাতে। তখন আপনি যখন দেশ থেকে এরকম বিশাল একটা অ্যামাউন্ট টাকা ওরকম আরেকটা শক্তিকে দেবেন, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশে আপনার কর আরোপ করতে হবে, আপনার খরচ বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, এর টাকার ম্যানেজমেন্ট করতে হবে। তখন কি হয়? আপনি আর আপনার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন না। জনগণের সবচেয়ে বড় প্রত্যাশাই থাকে দ্রব্যমূল্য কমানো। তো যখন আপনি টাকাটা দিতে দেরি করবেন বা গড়িমসি করবেন, তখন আপনার ঘাড়ে পিস্তল ধরবে, মানে জোর করবে, এতটা জোর করবে যে আপনাকে প্রতিনিয়ত আপনি কোনো না কোনো অঘটনের মধ্যে দিয়ে যাবেন। মানে প্রত্যেকটা মুহূর্তে আপনি জনরোষের মধ্যে দিয়ে যাবেন। শেষ পর্যন্ত আপনি কিছু দিতে বাধ্য হবেন, আবার না দিতে গেলেও সমস্যা হবে। এভাবে কিন্তু 3 টার্ম শেখ হাসিনা কিন্তু টিকে ছিলেন। এই ডিপ স্টেটকে খুশি রেখে রেখে 3 টার্ম খুশি থেকে এমন একটা পরিস্থিতি হলো যে এবার জনগণ তার উপর এমন ভাবে খেপে গেল যে তার ডিপ স্টেট আর তাকে রক্ষা করতে পারলো না। তখন ডিপ স্টেট প্ল্যান চেঞ্জ করে ফেলছে। ওই ডিপ স্টেটই আবার নতুন সরকারকে বলল, ওর কাছ থেকে যা ছিল সোনার ডিম আমরা বের করে খেয়ে ফেলছি, এবার তোদের কাছ থেকে খাবো, তোরা আমাদের এই দিবি, তোদেরকে আমরা 29 সাল পর্যন্ত টিকিয়ে রাখবো। আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা ইন্টারিম গভর্নমেন্ট সেটা নিলেন না, সেই মাঙ্কিস প তারা গ্রহণ করলেন না। তারা বললেন যেটা আমাদের দরকার নেই, আমরা নির্বাচন চাই, জনগণ যাকে চায় তাকে সেই ক্ষমতায় আসুক। কিন্তু লুফে নিলেন, তাদের তো নিতে হবে। লুফে নিল কে? কারণ তারা দেখলো যে
যেইভাবে ট্রেনে করে লঞ্চে করে মানুষ আসছে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে, এবং যেভাবে গোয়েন্দা রিপোর্টগুলো বের হলো যে 190 আসন থেকে 200 আসনের উপরে পেয়ে যাচ্ছে জামাত ইসলাম দাঁড়িপাল্লা, তাদের আর ঘুম নাই। তারা চিন্তা করলো যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে। এই লোভে তাদের পেয়ে বসলো, প্রলোভনের ফাঁদে তারা পা দিল। ওই মাঙ্কি স্পটা তার মাধ্যমে তাদের ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নিয়ে নিল যে ডিপ স্টেট আমাদের ক্ষমতায় আসার, বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দিক। কি আর করার? ডিপ স্টেটের সাথে যদি তাল না মিলাই, হাত না মিলাই, তাহলে আমরা যেহেতু ক্ষমতা আসতে পারবো না, আমরা ক্ষমতা আসার জন্য এটা করব। পরে এসে আমাদের একটা প্ল্যান আছে, আমরা এদের সাথে কোন রকম একটু এদিক ওদিক করে মিলতাল করে সবাইকে খুশি রেখে, বিরোধী দলকে ডেকে, অমুককে ডেকে, জনগণের সাথে ফ্যামিলি কার্ডটার দিয়ে খুশি রেখে দেশ চালাইতে পারবো আমরা। আমাদের প্ল্যান আছে, আমরা সেই প্ল্যান করে ফেলছি। কিন্তু আসলে কি পারবে? আসলেই কি ওই যে মানে সেই যে মাঙ্কিস প যার হাতে আছে, বানরের থাবা দিয়ে কি সে তার ইচ্ছা পূরণ করতে পারবে? পারবে না। এখন আমরা দেখছি যে আসলে অনেকেই বলছেন ফাটা বাঁশের মধ্যে আটকে গেছেন তারেক রহমান। আসলে অভিশপ্ত মাঙ্কিস পয়ের কাছ থেকে, বানরের থাবার কাছ থেকে ইচ্ছা পূরণের ইচ্ছা করা বা ডিপ স্টেটের প্রলোভনে পা দেওয়া, ফাঁদে পা দেওয়া ফাটা বাঁশের ফাঁকে পড়ার মতোই। আমরা দেখছি এখন চতুর্দিক থেকে নানামুখী সমস্যা এসে জড়ো হচ্ছে। যদি জুলাই সনদ অমান্য করা হয় তাহলে জনগণ, আর যদি জুলাই সনদ মান্য করা হয় তাহলে ডিপ স্টেট। যে কেউ দুই পাশ থেকে আপনাকে চেপে ধরছে, আপনার পৃথিবী ছোট হয়ে আসছে। আগামীতে কেউ যেন ডিপ স্টেটের কাছে নিজেদের বিক্রি করে নিজেদের দুর্ভাগ্য ডেকে না নিয়ে আসে, সে প্রত্যাশা থাকবে। আর যারা এটা করেছেন তারা তাদের কি দুর্ভাগ্য ডেকে নিয়ে আসছেন সেটা তারা ভবিষ্যতে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।